আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্যাথোলজির একটা অন্যতম ভাইটাল টপিক অ্যাপোপ্টোসিস। এটা একটু কঠিন, তো আমি চেষ্টা করব আমার নিজের ভাষায় সহজ করে রবিন্স থেকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমরা আসছি অ্যাপোপ্টোসিসের সংজ্ঞায়। Apoptosis is a type of cell death that is induced by a tightly regulated suicide program in which cells destined to die activate intrinsic enzymes and degrade the cell's genomic DNA and nuclear and cytoplasmic proteins. একটু কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করে পড়ি, প্রথম অংশে দেখতে পাচ্ছি আমরা এতটুকু, এটা হচ্ছে অ্যাপোপ্টোসিসটা কি সেটা বলছে। অ্যাপোপ্টোসিস ইজ এ টাইপ অফ সেল ডেথ। অ্যাপোপ্টোসিসটা হচ্ছে একটা সেল ডেথ। সেল যখন হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ইনজুর্ড হয় বা হচ্ছে অন্যান্য বিভিন্ন কারণে হচ্ছে সেলটা যখন তার বডির জন্য হার্মফুল হয়, তখন বডি চেষ্টা করে সেলটাকে মেরে ফেলতে, যাতে করে ওই ইনজুরিয়াস সেলটা আর আশেপাশে হচ্ছে তার হার্মফুল ইফেক্টটা ছড়িয়ে দিতে না পারে। তো এই সেল ডেথের হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো এখানে আমরা অ্যাপোপ্টোসিসটা সম্বন্ধে জানবো। মোদ্দা কথা, অ্যাপোপ্টোসিস হচ্ছে একটা সেল ডেথের টাইপ দ্যাট ইজ ইনডিউসড বাই এ টাইটলি রেগুলেটেড সুইসাইড প্রোগ্রাম। মানে অ্যাপোপ্টোসিসটা হচ্ছে যে এমনি তেমনি সেলটা মরে যাবে এমন না, এটা হচ্ছে আমাদের সেলে তার সৃষ্টির সময় থেকেই হচ্ছে একটা সুইসাইডাল প্রোগ্রাম হচ্ছে যে ক্রিয়েট করা থাকে, যে তুমি এইভাবে মরবা। মানে তুমি কি ফাঁসি দিয়ে মরবা, নাকি তুমি বিষ খেয়ে মরবা, নাকি তুমি হাত কেটে মরবা, কিভাবে মরবা, ওই জিনিসটা হচ্ছে সেলে প্রোগ্রাম করা থাকে যে তুমি এইভাবে মরবা। যেই সেলে প্রোগ্রাম করা থাকে যে সে ফাঁসি দিয়ে মরবে, সে ফাঁসি দিয়েই মরবে, সে অন্য কোনোভাবে মরবে না। মানে এটা সহজ করে বোঝার জন্য বললাম। তো বোঝা যাচ্ছে যে সুইসাইডাল প্রোগ্রামটা হচ্ছে আগে থেকে সেলে হচ্ছে টাইটলি রেগুলেটেড, মানে এটা হচ্ছে নির্দিষ্ট করা থাকে। এরপর হচ্ছে ইন হুইচ সেলস ডেস্টিংড টু ডাই, মানে হচ্ছে যে সেলটা মারা যাবে সে হচ্ছে কীভাবে মারা যায় ওই জিনিসটা বলছে। অ্যাক্টিভেট ইন্ট্রিনসিক এনজাইমস দ্যাট ডিগ্রেড দ্য সেলস জিনোমিক ডিএনএ অ্যান্ড নিউক্লিয়ার অ্যান্ড সাইটোপ্লাজমিক প্রোটিনস। মানে হচ্ছে সেলটা তো মারা যাবে, এখন সেল তো আর ফাঁসি দিয়ে মরবে না, সেলের জন্য হচ্ছে যে তাকে হচ্ছে কিছু এনজাইম অ্যাক্টিভেট করতে হবে। সেই এনজাইমটার কথা বলছে কি, ইন্ট্রিনসিক এনজাইম। মানে হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক বলতে কি বোঝায়, ইন মানে হচ্ছে ভিতরে, মানে আমাদের সেলের ভিতরে কিছু এনজাইম আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে সেলটা মারা যাবে, কিন্তু এই এনজাইমগুলো নর্মালি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। যখন সেলটা ইনজুর্ড হয় বা হচ্ছে যে ইনফেক্টেড হয় ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা, মানে সেলটাকে যখন হচ্ছে যে বডিতে যখন সিগন্যাল যায় যে এই সেলটাকে মেরে ফেলতে হবে বা এই সেলটা সুইসাইড করা উচিত, তখন হচ্ছে এই এনজাইমগুলো অ্যাক্টিভেটেড হবে এবং তারা এই এনজাইমগুলো কী করবে, ডিগ্রেড করবে কি, সেলের যে জিনোমিক ডিএনএটা আছে সেটাকে, এবং নিউক্লিয়ার এবং হচ্ছে যে সাইটোপ্লাজমিক কিছু প্রোটিন আছে। সাইটোপ্লাজমিক প্রোটিন কি, সাইটোপ্লাজমিক হচ্ছে আমরা জানি যে সেলের ইন্টিগ্রিটি রক্ষা করার জন্য অনেকগুলো সাইটোস্কেলেটন থাকে। এই সাইটোস্কেলেটনগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজমিক প্রোটিন। এছাড়া আদার্স যে প্রোটিনগুলো থাকে সেগুলা, তারপর হচ্ছে যে নিউক্লিয়ার যে হচ্ছে যে প্রোটিনগুলো সেগুলো, মানে সেলের তো প্রোটিনের অভাব নাই, এই সবগুলো প্রোটিন, নিউক্লিয়ার প্রোটিন আর সাইটোপ্লাজমিক প্রোটিনগুলো যে ডিগ্রেড হবে। তো সাইটোস্কেলেটন যদি ডিগ্রেড হয় সেলের ইন্টিগ্রিটি থাকবে না, বা হচ্ছে যে নিউক্লিয়ার প্রোটিনগুলো যদি ডিগ্রেড হয় নিউক্লিয়াসটা হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে। তারপর জিনোমিক আমাদের ডিএনএ তো হচ্ছে একটা সেলের মেইন, এটা যখন হচ্ছে যে ডিগ্রেডেড হয়ে যাবে তখন তো হচ্ছে যা সেলটা হচ্ছে যে বেঁচে থাকার কথা না। তো আমরা বুঝতে পারতেছি আসলে মোটামুটি একটা ধারণা পেলাম কিভাবে আসলে অ্যাপোপ্টোসিসটা হয়। এখন আসি ইন্ট্রিনসিক এনজাইম। যে ইন্ট্রিনসিক এনজাইমগুলোর কথা আমি বলেছিলাম সেগুলো কি, ইন্ট্রিনসিক এনজাইমগুলো হচ্ছে ক্যাসপাসকে যদি আমরা ভাঙি তাহলেই কিন্তু বোঝা যাবে এই জিনিসটা আসলে কি। সিতে হচ্ছে সিস্টিন, এএসপিতে হচ্ছে অ্যাসপার্টেট এবং এইসে হচ্ছে প্রোটিয়েজ। মানে ক্যাসপাস হচ্ছে এক ধরনের প্রোটিয়েজ যেটা হচ্ছে সিস্টিন কন্টেইন করে। মানে আমরা যদি এটা একটু সহজ করে বোঝাই, এটা যদি ক্যাসপাস হয়, ধরি এটা হচ্ছে একটা ক্যাসপাস, এই ক্যাসপাসের অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইটে হচ্ছে সিস্টিন থাকবে। এই অ্যাক্টিভ সাইটে সিস্টিনের মাধ্যমে, যেটা হচ্ছে ধরি এটা একটা প্রোটিন চেইন, এখন এই প্রোটিন চেইনের
যে অংশে হচ্ছে অ্যাসপার্টেট থাকবে, ধরি এটা একটা অ্যাসপার্টেট, এটা একটা অ্যাসপার্টেট। এখন ক্যাসপাস কী করবে, তার এই অ্যাক্টিভ সাইট দিয়ে প্রোটিন চেনের ঠিক যে জায়গাটাতে অ্যাসপার্টেট আছে সে জায়গাটাতে গিয়ে এটাকে কেটে দিবে। প্রোটিয়েজ যেহেতু এটা তো প্রোটিওলাইটিক এনজাইম, মানে হচ্ছে এটা প্রোটিনকে হচ্ছে ডিগ্রেড করবে, কিন্তু ডিগ্রেড করবে যেখানে সেখানে না, যেই জায়গাটাতে শুধু প্রোটিন চেনের যেখানে হচ্ছে অ্যাসপার্টেটে হচ্ছে যে নামক প্রোটিনটা আছে সেখানে গিয়ে হচ্ছে এটা কাটবে। এখানে এসে হচ্ছে যেটা যদি অ্যাসপার্টেট হয় এখানে এসে কাটবে, এভাবে অ্যাসপার্টেট স্পেসিফিক এটা। সো এটাকে বলা হবে কি, সিস্টিন কন্টেনিং অ্যাসপার্টেট স্পেসিফিক প্রোটিয়েজ। এক্সাম্পল কি, ক্যাসপাসের নামকরণ কিভাবে করা হয়, ক্যাসপাসের নামকরণ হচ্ছে 1 2 3 4 এভাবে করা হয়, যেমন ক্যাসপাস 8, ক্যাসপাস 3 এটসেট্রা। মূলত এই ইন্ট্রিনসিক এনজাইমটা দ্বারাই হচ্ছে অ্যাপোপ্টোসিস সংগঠিত হয়। এখন আমি সরাসরি মেকানিজমে চলে যাচ্ছি। অ্যাপোপ্টোসিসের মেকানিজম হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে মানে হচ্ছে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সেলের বাইরে থেকে হচ্ছে স্টিমুলেশনটা পাবে, আর এটা আরেক নাম হচ্ছে ডেথ রিসেপ্টর ইনিশিয়েটেড পাথওয়ে, মানে হচ্ছে এখানে ডেথ রিসেপ্টরগুলো হচ্ছে এই পদ্ধতিটা ইনিশিয়েট করবে। আর আরেকটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, এখানে ইন্ট্রিনসিক বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে সেলের ভিতরের এনজাইমগুলো দিয়ে হবে, আর মাইটোকন্ড্রিয়াল পাথওয়ে হচ্ছে এটার আরেকটা নাম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এখানে হচ্ছে মূল ভূমিকা পালন করবে। এরপর দুইটা জিনিসই হচ্ছে এসে মিলবে কোথায়, ফাইনাল কমন পাথওয়ে, মানে আলটিমেটলি পরবর্তীতে এদের হচ্ছে দুজনের একই পাথওয়ে, কিন্তু একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত হচ্ছে দুজনের আলাদা আলাদা। তো এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক দুইটা পাথওয়েরই হচ্ছে আবার দুইটা করে ধাপ, একটা হচ্ছে ইনিশিয়েটরি পাথওয়ে আর একটা হচ্ছে এক্সিকিউশনারি পাথওয়ে। ইনিশিয়েটরি পাথওয়ে যেটা, সেটা হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিকে আলাদা আলাদা, কিন্তু ফাইনাল কমন পাথওয়ে যেটা সেটা হচ্ছে মূলত এক্সিকিউশনারি পাথওয়ে, মানে ইনিশিয়েটরি পাথওয়েটা আলাদা আলাদাভাবে সম্পন্ন করার পর দুইজনের যে পাথওয়েটা সেটা হচ্ছে এক্সিকিউশনারি পাথওয়ে, এবং এটা হচ্ছে দুজনের ক্ষেত্রেই সমান, এজন্য একই, এজন্য এটাকে বলা হয় ফাইনাল কমন পাথওয়ে। এখন আমরা শুরু করছি এক্সট্রিনসিক পাথওয়েটা। এক্সট্রিনসিক পাথওয়ের আরেক নামই ছিল ডেথ রিসেপ্টর ইনিশিয়েটেড পাথওয়ে, অর্থাৎ এই পাথওয়েতে অবশ্যই ডেথ রিসেপ্টর থাকবে। ডেথ রিসেপ্টরটা কি আগে জানা যাক। সেল মেমব্রেনের গায়ে অনেকগুলো ফাস্ট মলিকুল অথবা টিউমার নেক্রোটিক ফ্যাক্টর রিসেপ্টর 1 থাকে, বা সংক্ষেপে TNF রিসেপ্টর 1। এই যে দেখতে পাচ্ছি আমরা এই মলিকুলটা, এটা হচ্ছে একটা ফাস্ট মলিকুল, আর এই ফাস্ট মলিকুলের পার্টস, একটা পার্টস হচ্ছে এটা যে এক্সট্রাসেলুলার পার্ট, এটা হচ্ছে এক্সট্রাসেলুলার পার্ট, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার পার্ট। এক্সট্রাসেলুলার পার্টে এই জায়গায় হচ্ছে একটা রিসেপ্টর থাকে, সেটাকে বলা হয়ে থাকে ডেথ রিসেপ্টর অথবা টিউমার নেক্রোটিক ফ্যাক্টর রিসেপ্টর 1। এই রিসেপ্টরই হচ্ছে আমাদের এখানে ইনিশিয়েট করবে এক্সট্রিনসিক পাথওয়েটা। এই তো গেল এক্সট্রাসেলুলার পার্ট, আর এটা যে ইন্ট্রাসেলুলার পার্ট, ইন্ট্রাসেলুলার পার্টে থাকবে হচ্ছে ডেথ ডোমেন। এই যে লাল অংশটুকু এটা হচ্ছে ডেথ ডোমেন। যখন এই ডেথ রিসেপ্টরের সাথে, এটা হচ্ছে ফাস্ট সেল বলতে বোঝানো হয়েছে ফাস্ট লাইগ্যান্ড, ফাস্ট লাইগ্যান্ডটা থাকে সাইটোটক্সিক টি সেল। এটা এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলের হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে আমাদের নর্মাল যে সেল, আমাদের হিউম্যান সেলের হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখন সাইটোটক্সিক টি সেলের প্লাজমা মেমব্রেনে থাকা যে ফাস্ট লাইগ্যান্ড, এই ফাস্ট লাইগ্যান্ডটা হচ্ছে বাইন্ড করবে রিসেপ্টরের সাথে, যেটার নাম হচ্ছে ডেথ রিসেপ্টর। এগুলো হচ্ছে ফাস্ট মলিকুলি। তো এর রিসেপ্টরের সাথে যখন হচ্ছে ফাস্ট লাইগ্যান্ডটা বাইন্ড করে, তখন এটা অ্যাক্টিভেটেড হয়ে সেল মেমব্রেনের যে আদার্স যে ফাস্ট মলিকুলগুলো আছে সেগুলোকে হচ্ছে ডাকে এবং একসাথে হচ্ছে তারা অ্যাগ্রিগেট করে। এই যে এখানে যুক্ত হয়েছে কিন্তু এটার রিসেপ্টরের সাথে, কিন্তু এটা আশপাশ থেকে আরও দুইটা ফাস্ট মলিকুলকে হচ্ছে ডেকে আনছে। তারপর এদের মধ্যে হচ্ছে একটা ক্রস লিঙ্কেজ ফরমেশন হয়। এখন এভাবে ফাস্ট মলিকুলটা যখন হচ্ছে অ্যাক্টিভেটেড হলো, তখন ওর সিগন্যালটা হচ্ছে ইন্ট্রাসেলুলারলি পাঠায় কোথায়, ওর যে ডেথ ডোমেনটা আছে এই ডোমেনের মধ্যে হচ্ছে সে তার এই সিগন্যালটা পাঠায়। এই ডেথ ডোমেনের সাথে হচ্ছে তখন বাইন্ড করবে কি, ডেথ ডোমেনের যে নিচের অংশটুকু এটা তখন হচ্ছে FADD, ফাদ বা হচ্ছে ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেন, যেটা এখানে লেখা আছে যে ফাদ বা হচ্ছে ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেন।
এই হচ্ছে এটা ফর্ম করে, মানে যখন হচ্ছে রিসেপ্টরের সাথে যখন লাইগ্যান্ড বাইন্ড করলো তখন মলিকুলের ভিতরে সিগন্যালটা এসে ওর ইন্ট্রাসেলুলার পার্ট যে ডেথ ডোমেন সেখানে হচ্ছে একটা অ্যাক্টিভ সাইট ফর্ম করে। এই অ্যাক্টিভ সাইটের নাম হচ্ছে ফাদ বা হচ্ছে ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেন। এই নামটা একটু কঠিন মনে হচ্ছে না? তাহলে এটা হচ্ছে ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেন, মানে এটাও একটা হচ্ছে ডেথ ডোমেন এবং ডেথ ডোমেনটা আছে হচ্ছে ফাস্ট মলিকুলে, এজন্য বলা হয়েছে ফাস্ট অ্যাসোসিয়েটেড। এখন এই FADD যেটা, সেটার কাজ কি? এই ফাস্ট অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেনের কাজ হচ্ছে সে ইন্ট্রাসেলুলারলি যে অ্যাডাপ্টর প্রোটিন থাকে, এগুলো হচ্ছে অ্যাডাপ্টর প্রোটিন, অ্যাডাপ্টর প্রোটিনের সাথে হচ্ছে বাইন্ড করবে। নর্মালি তো ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় যখন ডেথ ডোমেনটা থাকে এটার সাথে কোনো অ্যাডাপ্টর প্রোটিন বাইন্ড করে না, কিন্তু যখন এর রিসেপ্টরের সাথে লাইগেন্ডটা বাইন্ড করে একটা স্টিমুলেশন ভেতরে পাঠালো তখন এর এই সাইটটা অ্যাক্টিভ হয়ে এটা হচ্ছে যে অ্যাডাপ্টর প্রোটিন যুক্ত হওয়ার মতো উপযোগী অবস্থা সৃষ্টি করে। তারপর অ্যাডাপ্টর প্রোটিন এসে এই ডেথ ডোমেনটার সাথে যুক্ত হয়। অ্যাডাপ্টর প্রোটিন যখন যুক্ত হয় তখন অ্যাডাপ্টর প্রোটিনেরও হচ্ছে একটা ডেথ ডোমেন আছে, এটা হচ্ছে অ্যাডাপ্টর প্রোটিন অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেন। অ্যাডাপ্টর প্রোটিন অ্যাসোসিয়েটেড ডেথ ডোমেনটা কী করে? সে হচ্ছে সেলের ভিতরে আমরা যে বলছি অনেকগুলো ক্যাসপাস থাকে, প্রো ক্যাসপাস 8 লেখা আছে এখানে। প্রো ক্যাসপাস 8, প্রো বলতে কী বোঝায়? প্রো হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়, মানে সেলের ভিতরে আমাদের এই ক্যাসপাসগুলো তো সবসময়ই থাকে কিন্তু এরা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। এই ইনঅ্যাক্টিভেটেড ক্যাসপাসের নাম হচ্ছে প্রো ক্যাসপাস 8। প্রো ক্যাসপাস 8-এর সাথে যখন এই অ্যাডাপ্টর প্রোটিনের ডোমেনটা হচ্ছে বাইন্ড করার পর সে হচ্ছে আরও কয়েকটা প্রোক্যাসপাস এসে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড প্রোক্যাসপাস এসে হচ্ছে একসাথে হয়। এরপর তাদের মধ্যে অটো ক্যাটালাইটিক ক্যাসপাস অ্যাক্টিভেশন হয়। ইনঅ্যাক্টিভেটেড থাকতে হলে আমাদের কী করতে হবে? তাকে একটা হচ্ছে কাভার বা হচ্ছে আবরণী দিয়ে হচ্ছে সে একটা হচ্ছে যে কাভার্ড থাকে ইনঅ্যাক্টিভেটেড যে ক্যাসপাসগুলো সেগুলো। কিন্তু যখন এই জিনিসটা এটা যুক্ত আছে মানে হচ্ছে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড প্রোক্যাসপাস। এটাকে যখন এটা হচ্ছে অ্যাডাপ্টর প্রোটিন থেকে স্টিমুলেশন পায় তখন এই অংশটুকু ইনঅ্যাক্টিভেটেড করে রাখছে যে আবরণটা, সেটা হচ্ছে আলাদা হয়ে যায়। সেটা আলাদা হয়ে গিয়ে এই যে এখানে কোনো আবরণ নাই, এই অংশটা কিন্তু এখানে নাই, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যাসপাস। যে অংশটুকু তাকে ইনঅ্যাক্টিভেটেড করে রেখেছিল সেটা বাদ হয়ে গেল এবং সেটা অ্যাক্টিভ ক্যাসপাস হয়ে গেল। এবং এই ক্যাসপাসটা কিন্তু 8, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এক্সট্রিনসিক পাথওয়েতে কাজ করে অনলি ক্যাসপাস 8, ইনিশিয়েটরি মানে ফেজে ক্যাসপাস 8 কাজ করে। তাহলে ইনঅ্যাক্টিভেটেড ক্যাসপাস 8 থেকে আমরা অ্যাক্টিভ ক্যাসপাস 8 পেয়ে গেলাম। এখন এতটুকুই হচ্ছে আমাদের ইনিশিয়েটরি ফেজ। এবারে ফার্দার হচ্ছে এটা এরপরে এক্সিকিউশনের ক্যাসপাসে হচ্ছে চলে যাবে, ওটা হচ্ছে যে আলাদা ধাপ। এরপর হচ্ছে ফাইনালি অ্যাপোপ্টোসিস হবে, ওটা আমরা পরবর্তীতে বলছি। তাহলে এখন আমার এটাকে আমি হচ্ছে ইনিশিয়েটর হচ্ছে যে ফেজ কেন বললাম? ইনিশিয়েটরি ফেজ বলা হচ্ছে এই কারণে যে এখানে প্রো ক্যাসপাস 8 যেটা, সেটাই কিন্তু প্রথম ক্যাসপাস যেটা হচ্ছে এই বিক্রিয়াগুলো শুরু করেছে। এসবের মাধ্যমে কিন্তু ডেথ রিসেপ্টর বা আদার্স যেগুলো আছে এগুলোর মাধ্যমে শুধু আমাদের স্টিমুলেশনটা আসছে, কিন্তু প্রথম এনজাইম হচ্ছে আমাদের এখানে ইনিশিয়েটেড হয়েছে প্রো ক্যাসপাস 8। সো এটাকে বলা হয়ে থাকে ইনিশিয়েটরি ফেজ, মানে প্রথম যে এনজাইমটা অ্যাক্টিভেটেড হচ্ছে এবং ফার্দার হার্মফুল ইফেক্টের দিকে অ্যাপোপ্টোসিসের দিকে এগিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রো ক্যাসপাস 8, এজন্য এটাকে বলা হচ্ছে ইনিশিয়েটরি ফেজ। আর যেহেতু এখানে সেলের বাইরে থেকে হচ্ছে স্টিমুলেশন এসেছে এজন্য এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। একটা জিনিস হচ্ছে বলা বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে ইনিশিয়েটরি ক্যাসপেস যেটা, সেটা হচ্ছে ক্যাসপেস 8, কিন্তু এক্সিকিউশনের ক্যাসপেস যেটা, এক্সিকিউশনের ক্যাসপেসটা হচ্ছে ক্যাসপেস 3, 6 এবং 7। এটা এই আমাদের এক্সট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রেও এক্সিকিউশনারি ক্যাসপেস 3, 6, 7, ইন্ট্রিনসিক পাথওয়ের ক্ষেত্রেও এক্সিকিউশনারি ক্যাসপেস হচ্ছে 3, 6, 7, দুইটাই হচ্ছে সেম। এখন আসি ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে বোঝার আগে আমরা হচ্ছে BCL2 ফ্যামিলি নিয়ে একটু আলোচনা করব। এরা হচ্ছে এক ধরনের প্রোটিন, এরা হচ্ছে সেলে থাকে। BCL2 ফ্যামিলি বলা হয় এদেরকে। এদের ফ্যামিলিতে 20-এর বেশি হচ্ছে মেম্বার আছে, কিন্তু এদেরকে হচ্ছে 3টা গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক, আরেকটা হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক, আরেকটা হচ্ছে রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটর। অ্যান্টি অ্যাপোপ্টোটিক যারা, তাদের নাম হচ্ছে BCL2 প্রোটিন, BCLXL আর হচ্ছে MCL1। আর প্রো অ্যাপোপ্টোটিক হচ্ছে ব্যাক্স আর ব্যাক, আর রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটর হচ্ছে ব্যাড, বিম, বিড, পুমা, নক্সা এটসেট্রা। এখন এদের হচ্ছে অনেকগুলো ডোমেইন আছে।
মানে এদের গঠনে গাঠনিক স্ট্রাকচারে অনেকগুলো ডোমেইন থাকে। অ্যান্টি অ্যাপোপ্টোটিকদের হচ্ছে 4টা ডোমেইন থাকে, প্রো অ্যাপোপ্টোটিকদের 3টা ডোমেইন থাকে, আর হচ্ছে রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটর যারা তাদের হচ্ছে 1টা ডোমেইন থাকে। এখন আমরা এদের কাজে আসি। অ্যান্টি অ্যাপোপ্টোটিক যারা তারা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল লিকেজ প্রিভেন্ট করে। এটা আমি পরে বলছি কিভাবে প্রিভেন্ট করে। তারপর হচ্ছে 2 নম্বরে যারা প্রো অ্যাপোপ্টোটিক তারা হচ্ছে এমপিটিপি মানে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পারমিয়েবিলিটি ট্রানজিশন পোর ফর্ম করে লিকেজ হচ্ছে যে মানে লিকেজ আরও বেশি বেশি করে কারণ এদের নামই তো হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক, মানে হচ্ছে এটা অ্যাপোপ্টোসিস ইনিশিয়েট করে। আর প্রথম যারা ছিল তারা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক মানে হচ্ছে অ্যাপোপ্টোসিসের অ্যাপোপ্টোসিস হতে দেয় না। সো এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল লিকেজ প্রিভেন্ট করে। আর প্রো অ্যাপোপ্টোটিক যারা এরা হচ্ছে অ্যাপোপ্টোসিস ইনিশিয়েট করে, অর্থাৎ এরা মাইটোকন্ড্রিয়াকে লিকেজ করবে যাতে মাইটোকন্ড্রিয়া থেকে এনজাইম বেরিয়ে এসে সেলুলার কম্পোনেন্টসগুলো হচ্ছে ডিগ্রেড করে দিতে পারে, অ্যাপোপ্টোসিস হয়ে যেতে পারে। আর রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটর যারা তাদের কাজ হচ্ছে এরা হচ্ছে সেন্সর অফ সেলুলার ড্যামেজ যখন হচ্ছে স্টিমুলেটেড হবে, অর্থাৎ প্রতিটা সেলে হচ্ছে সেন্সর থাকে যেটা হচ্ছে সেলুলার ড্যামেজ আঁচ করতে পারে। যখন এই সেন্সরগুলো যখন স্টিমুলেটেড হবে তখন এরা হচ্ছে অ্যাক্টিভেটেড হয়। মানে সেলে নর্মালি প্রো অ্যাপোপ্টোটিক আর অ্যান্টি অ্যাপোপ্টোটিক তো হচ্ছে থাকছে, কিন্তু রেগুলেটেড অ্যাপোপ্টোটিক ইনিশিয়েটর যারা তারা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড থাকে যখন সেলুলার ড্যামেজের সেন্সরগুলো যখন অ্যাক্টিভেটেড হয় বা স্টিমুলাস পায় তখন এরা হচ্ছে যে অ্যাক্টিভেটেড হয় এবং হচ্ছে ইনিশিয়েটস অ্যাপোপ্টোসিস। কীভাবে করে? প্রথমে হচ্ছে এরা ব্যাকস আর ব্যাক কি? ব্যাকস আর ব্যাক হচ্ছে আমাদের প্রো অ্যাপোপ্টোটিক যেটা। এখন এই ব্যাকস আর ব্যাককে হচ্ছে এরা অ্যাক্টিভেট করে, এরপর হচ্ছে এরা অলিগোমার তৈরি করে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার এমপিটিপি অফ করতে পারে না, সো লিকেজ হয়। মানে এখানে হচ্ছে যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে জিনগুলো BCL2, BCL-XL, MCL1 এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর্টটাকে অফ করে রাখতে পারে, কারণ এদের যে অলিগোমারটা সেটা হচ্ছে এই পোর্টটা হচ্ছে অফ করার জন্য হচ্ছে পোর্টটা সাইজের, মানে এটা হচ্ছে পোর্টটা অফ করতে পারে। কিন্তু প্রো অ্যাপোপ্টোটিক যে জিনগুলো বা রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটরগুলো যে অলিগোমার ফর্ম করে সেটা ওই পোরের সাইজের না হয়, সেটা ছোট বা বড়, পোরের থেকে ছোট বা বড়। সো এরা হচ্ছে পোর্টটাকে অফ করতে পারে না ঠিক মতো। সো হচ্ছে ভিতর থেকে হচ্ছে এনজাইমগুলো হচ্ছে লিকেজ হয়। আরেকটা জিনিস হচ্ছে BCL2, BCL-XL এদের সাথে হচ্ছে বাইন্ড করে অ্যান্ড ব্লক দেয়ার ফাংশন। এছাড়া BCL2, BCL-XL এদের ট্রান্সক্রিপশন ডিপেন্ড করে সাধারণত সার্ভাইভাল সিগন্যালের উপর, যেহেতু সেটা কমে যায় সো এরাও হচ্ছে ডাউন রেগুলেটেড হয়ে যায়। মানে মানে অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে জিনগুলো এগুলো নর্মালি আপ রেগুলেটেড মানে হচ্ছে বেড়ে যাওয়া, ডাউন রেগুলেটেড মানে হচ্ছে কমে যাওয়া। এগুলো আপ রেগুলেটেড কখন হয়? যখন হচ্ছে সেলে বিভিন্ন ধরনের সার্ভাইভাল সিগন্যাল, যেমন হচ্ছে নিউট্রিশন, তারপরে হচ্ছে যে আদার্স যে হচ্ছে যে গ্রোথ ফ্যাক্টর, হরমোন, এগুলো যখন হচ্ছে নর্মাল থাকে তখন সেলের মধ্যে একটা হচ্ছে যে তাড়না প্রেরণ করে যে না তুমি সুস্থ আছো, তোমার বেড়ে ওঠার জন্য হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ স্টিমুলেশন পাচ্ছি। সো তখন হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিনগুলো কাজ করে সেলটাকে হচ্ছে অ্যাপোপ্টোসিস যাতে কোনোভাবে না হয়, কারণ সেল তো সুস্থতার যে হচ্ছে উপকরণগুলো সেগুলো পাচ্ছে। কিন্তু যখন এগুলো কমে যায়, মানে নিউট্রিশন থাকে না, গ্রোথ ফ্যাক্টর থাকে না, তারপর বিভিন্ন প্রয়োজনীয় হরমোনগুলো আসে না, তখন সেল চিন্তা করে যে আমি তো এগুলো কিছু পাচ্ছি না, তাহলে মনে হয় মানে সেলটা হচ্ছে যে শরীরের জন্য ক্ষতিকর বা সে তো নিউট্রিশন ছাড়া বাঁচতে পারবে না। মানে এই সার্ভাইভাল সিগন্যালগুলো যখন রিসেপ্টরগুলো পায় না তখন তারা অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিনগুলোকে হচ্ছে ডাউন রেগুলেটেড করে আর প্রো অ্যাপোপ্টোটিক জিনগুলোকে বেশি বেশি হচ্ছে যে আরও অ্যাক্টিভেটেড করতে থাকে যাতে সেলটা হচ্ছে অ্যাপোপ্টোসিস হয়ে যেতে পারে। তো এখানে আমরা এটাই বলেছি BCL2, BCL-XL মানে অ্যান্টি অ্যাপোপ্টোটিক যারা তাদের সাথে হচ্ছে বাইন্ড করে এদের ফাংশনটা একে হচ্ছে ব্লক করে দেয়। আর এছাড়া হচ্ছে BCL মানে অ্যান্টি অ্যাপোপ্টোটিকগুলো নিজেরাই হচ্ছে যে তাদের পরিমাণও হচ্ছে যে কমে যায়, কারণ সার্ভাইভাল সিগন্যাল আমাদের এখানে কম আসছে। এবার আসছে আমরা অ্যাপোপ্টোসিসের ইন্ট্রিনসিক পাথওয়েতে। এখন প্রথমে দেখা যাক যে একটা সুস্থ সেলে কি হচ্ছে। যে কথাগুলো আমি একটু আগে বললাম সেটা এখন চিত্রতে দেখাচ্ছি। এটা একটা ভায়াবল সেল, মানে হচ্ছে একটা সুস্থ সেল। ওর জন্য যে সার্ভাইভাল সিগন্যালগুলো যেমন হচ্ছে গ্রোথ ফ্যাক্টর এগুলো হচ্ছে যে আসতেছে, এটা এই নীল বলটা হচ্ছে সার্ভাইভাল সিগন্যাল। এখন সেলের মধ্যে যে রিসেপ্টরগুলো আছে এগুলো হচ্ছে সেল ড্যামেজ, সেন্সরস অফ সেল ড্যামেজ, মানে এরা হচ্ছে সেল ড্যামেজ হলে বা সেলের যে কোনো সার্ভাইভাল সিগন্যাল আসলে সেটা হচ্ছে তারা হচ্ছে বুঝতে পারে। এখন আমার এই রিসেপ্টরের সাথে যখন হচ্ছে সার্ভাইভাল সিগন্যালটা এসে বাইন্ড করলো তখনও একটা স্টিমুলাস দিল যে সেল সুস্থ আছে। এই স্টিমুলাসটা এসে কোথায় আসলো?
ও আসবে হচ্ছে BCL2 ফ্যামিলির যে অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন যারা BCL-XL, তারপর হচ্ছে BCL2 যেগুলো ছিল সেগুলো হচ্ছে ওই অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিনের কাছে সে হচ্ছে সিগন্যাল পাঠাবে যে সেলটা হচ্ছে সুস্থ আছে। তখন আমাদের কী হবে, প্রোডাকশন অফ অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনস, প্রোডাকশন অফ অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে প্রোটিনসগুলো এগুলো হচ্ছে বাড়বে। এগুলো বাড়লে এরা হচ্ছে এই যে এখানে এই যে নীল অংশটুকু এটা, তারপর এটা, এগুলো কি, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়াল পারমিয়েবিলিটি ট্রানজিশন পোর। এই যে এই নীল অংশটুকু এটা হচ্ছে, এগুলো হচ্ছে পোর। কিন্তু অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিনগুলো হচ্ছে যখন এই পোরের সাথে হচ্ছে বাইন্ড করে তখন এই পোরগুলো দিয়ে হচ্ছে লিকেজ হতে পারে না। এরা হচ্ছে পোরটাকে হচ্ছে ব্লক করে রাখতে পারে। এই যে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইটোক্রোম সি আছে। এই যে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি হচ্ছে একটা ডেঞ্জারাস একটা এনজাইম। এটা যখন মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোসলে হচ্ছে বের হবে তখন সে হচ্ছে সব কিছুকে হচ্ছে যে ধ্বংস করা শুরু করবে। এই জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত সাইটোক্রোম সিটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আটকে রাখা যাবে ততক্ষণ পর্যন্ত সেলটা সুস্থ আছে। তো মাইটোকন্ড্রিয়ার যে পোরগুলো আছে এগুলোকে আমাদের অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনগুলো হচ্ছে বাইন্ড করে রাখতেছে। সো কোনো লিকেজ হতে পারতেছে না মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সি, এবং সেলটা হচ্ছে সুস্থ থাকছে। এবার দেখি অসুস্থ সেল মানে হচ্ছে অ্যাপোপ্টোসিস হচ্ছে এরকম সেলে কি দেখা যাচ্ছে। এই যে সে আমাদের রিসেপ্টরটা, কিন্তু ওই যে নীল বলটা ছিল যেটা হচ্ছে আমাদের সার্ভাইভাল সিগন্যাল, সে সার্ভাইভাল সিগন্যালটা কিন্তু এখানে নাই, মানে ল্যাক অফ সার্ভাইভাল সিগন্যালস। সে গ্রোথ ফ্যাক্টর পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, বা আদার্স যা হচ্ছে দরকার সেলের বেঁচে থাকার জন্য সেগুলো পাচ্ছে না। তখন ও হচ্ছে এখানে কোনো স্টিমুলেশন পাঠাতে পারছে না। আরেকটা হচ্ছে ইরেডিয়েশন, মানে হচ্ছে কোনো রেডিয়েশনের কারণে যদি সেলের ডিএনএ ড্যামেজ হয় বা অন্য যে কোনো কারণে ডিএনএ ড্যামেজ হলো, তো এরা হচ্ছে কম্বাইন্ডলি কী করবে, অ্যাক্টিভেশন অফ সেন্সর্স অফ BH3 অনলি প্রোটিনস আছে। BH3 অনলি প্রোটিনস হচ্ছে ওই প্রোটিনগুলো যেগুলোকে আমরা বলেছিলাম রেগুলেটেড অ্যাপোপ্টোসিস ইনিশিয়েটর। ওদের মধ্যে একটা শুধু ডোমেন থাকে বলেছিলাম না, একটা ডোমেন থাকে মানে হচ্ছে BH3 ফ্যামিলির 3 নাম্বার যে ডোমেনটা, শুধু ওই একটা প্রোটিন থাকে, একটা ডোমেন থাকে ওদের মধ্যে। এই জন্য ওদেরকে BH3 অনলি প্রোটিনস, একটা ডোমেন থাকে এই জন্য অনলি, আর BH3 3 নাম্বার ডোমেনটা থাকে এই জন্য এদেরকে BH3 অনলি প্রোটিনস থাকে, অনলি প্রোটিনস বলে। আচ্ছা, এখন আমাদের এই অ্যাক্টিভেশন অফ সেন্সর্স মানে BH3 অনলি প্রোটিন যারা, তাদের হচ্ছে যে এটা যখন অ্যাক্টিভেশন হলো, অ্যাক্টিভেশন হওয়ার পরে অ্যান্টাগনিজম অফ BCL2 তো হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক যে প্রোটিনগুলো সেগুলো। অ্যান্টাগনিজম মানে কি? অ্যান্টাগনিজম মানে হচ্ছে BCL2 যে কাজটা করতো ওকে সে কাজটা করতে দেয় না, মানে BCL2 যেই জায়গায় বাইন্ড করতো ওই জায়গায় ওকে বাইন্ড করতে না দিয়ে এই BH3 অনলি প্রোটিনস যেগুলো এগুলো আগেই গিয়ে ওখানে বাইন্ড করে ফেলে। এই যে এখানে বাইন্ড করলো, এইটা একটা পোর, এখানে বাইন্ড করলো, এইটা একটা পোর, এখানে বাইন্ড করলো, এটাও একটা পোর, এখানেও বাইন্ড করলো। এখন তো আগে যেহেতু এসে এরা বাইন্ড করেই ফেললো, এখন আমাদের BCL2 বা অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন এসে হচ্ছে বাইন্ড করার জায়গা পায় না। কিন্তু BCL2 বা অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন হচ্ছে পোরটা বন্ধ করার, ব্লক করার ক্ষমতা থাকে, কিন্তু এই আমাদের BH3 অনলি প্রোটিনের কিন্তু এই ক্ষমতাটা নাই, এরা পোরগুলা বন্ধ করতে পারে না। যেমন এই পোরটা সে বন্ধ করছে, ঠিক আছে, এই পোরটাও বন্ধ করছে, কিন্তু এই পোরটাতে কিন্তু প্রোটিনটা ছোট, এটা হচ্ছে এই পোরটা বন্ধ করতে পারে নাই। সো এখান দিয়ে আমাদের এই যে সাইটোক্রোম সি ছিল এগুলো কিন্তু বের হয়ে গেছে। এই পোরটা দিয়েও সেম অবস্থা, সাইটোক্রোম সিটা বেরিয়ে গেছে। অ্যাক্টিভেশন অফ ব্যাক চ্যানেল, ব্যাক ছিল কি আমাদের প্রো অ্যাপোপ্টোটিক জিন, এরাও হচ্ছে অ্যাক্টিভেশন হবে এবং সাইটোক্রোম সিটা হচ্ছে বেরিয়ে আসবে। লিকেজ অফ সাইটোক্রোম সি অ্যান্ড আদার প্রোটিনস, এরা হচ্ছে বেরিয়ে এসে সাইটোসলে, দেন এরা হচ্ছে কি করবে, অ্যাক্টিভেশন অফ ক্যাসপাস, এরা হচ্ছে আরেকটা হচ্ছে আবারও অ্যাক্টিভেশন, ক্যাসপাস হচ্ছে অ্যাক্টিভেশন করতে থাকবে। এখানে কোন ক্যাসপাসটা অ্যাক্টিভেশন হবে, এখানে হচ্ছে যে ক্যাসপাসটা অ্যাক্টিভেশন হবে সেটার নাম হচ্ছে ক্যাসপাস 9। এটা হচ্ছে কিন্তু এখান পর্যন্ত কিন্তু আমরা ইনিশিয়েটরি ফেজটা পড়তেছি, ইন্ট্রিনসিক মেকানিজমের বা ইন্ট্রিনসিক পাথওয়ের ইনিশিয়েটরি ফেজে ক্যাসপাস 9 কাজ করবে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে। আর এক্সট্রিনসিকের ক্ষেত্রে কি কাজ করেছিল, এক্সট্রিনসিকের ক্ষেত্রে ইনিশিয়েটরিতে কাজ করেছিল ক্যাসপাস 8, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, এখন আমাদের অ্যাক্টিভেশন অফ ক্যাসপাস 9 এটা হলো, এরপর এটা ফার্দার এক্সিকিউশনারি ফেজ হয়ে অ্যাপোপ্টোসিসের দিকে চলে যাবে। এখন আসি এক্সিকিউশনারি ফেজ কি, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। এই যে প্রথমে হচ্ছে
সেল ইনজুরির ফলে গ্রোথ ফ্যাক্টর উইথড্রল, ডিএনএ ড্যামেজ বাই রেডিয়েশন, অথবা হচ্ছে প্রোটিন মিসফোল্ডিং বা হচ্ছে স্ট্রেসটা কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমাদের, তো ওরা তো প্রোটিন উৎপন্ন করে, বা হচ্ছে যে ওদের গায়ে যে হচ্ছে রাইবোজোম থাকে সেটা প্রোটিন উৎপন্ন করে। তো যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অনেক বেশি পরিমাণ মিসফোল্ডেড প্রোটিন যখন হচ্ছে জমা হবে, তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা স্ট্রেস ফিল করবে যে ওর গায়ে তো নর্মাল প্রোটিন থাকার কথা ছিল, কিন্তু এখন সব হচ্ছে মিসফোল্ডেড প্রোটিন। তখন সে সেলে একটা আসলে সিগন্যাল পাঠায় যে মানে সেলটাতে অ্যাপোপ্টোসিস করা প্রয়োজন। তো সেল ইনজুরির যে স্টিমুলাসগুলো মোট কথা, সেগুলো যখন হচ্ছে সেলের সেন্সরে আসবে, তখন হচ্ছে এগুলো হচ্ছে BCL2 ফ্যামিলি সেন্সর, যেটা সে সেন্সরে যখন এই স্টিমুলাসটা আসবে, তখন এই সেন্সরটা কী করবে, এগুলো হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক জিন, মানে যে সেলগুলো, যে প্রোটিনটা হচ্ছে প্রো অ্যাপোপ্টোসিস হচ্ছে ইনিশিয়েট করে, সেই প্রোটিনগুলোকে হচ্ছে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করলে এরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার উপর কী কাজ করবে, মাইটোকন্ড্রিয়ার যে পোরগুলো আছে, এই পোরগুলা দিয়ে হচ্ছে, এই পোরগুলাকে ব্লক না করে এগুলা দিয়ে হচ্ছে এগুলা খোলা রাখবে। তখন এগুলা দিয়ে হচ্ছে আমাদের কী বের হবে, সাইটোক্রোম সি অ্যান্ড আদার প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনস বের হবে। এগুলো তো বেরোলো। এইবার সাইটোক্রোম সি অ্যান্ড আদার্স যে ডিগ্রেডিং যে প্রোটিনগুলো আছে, এরা কি করবে, এরা হচ্ছে আমাদের ইনিশিয়েটর ক্যাসপাস, যেটা সেটা হচ্ছে 9 হচ্ছে কোন ক্ষেত্রে ছিল, ইনিশিয়েটর ক্যাসপাস 9 ছিল আমাদের ইন্ট্রিনসিক পাথের ক্ষেত্রে, আর এক্সট্রিনসিক পাথের ক্ষেত্রে ছিল কত, 8। তাহলে ক্যাসপাস 8 আর 9 দুইটা পাথের মাধ্যমে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথে, এটা হচ্ছে এক্সট্রিনসিক পাথে। এক্সট্রিনসিক থেকে আসবে 8 আর ইন্ট্রিনসিক থেকে আসবে 9। ইনিশিয়েটর ক্যাসপাস এই দুটো, এগুলো হচ্ছে কি কোথায় যাবে, এক্সিকিউশনারি ক্যাসপাস। এক্সিকিউশনারি ক্যাসপাস হচ্ছে 3টা, ক্যাসপাস 3, ক্যাসপাস 6, ক্যাসপাস 7। এই 3টে ক্যাসপাসকে হচ্ছে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করার পরে এই এক্সিকিউশনারি ক্যাসপাসগুলো কি করবে, এরা হচ্ছে মেইন যে কাজগুলো সেটা হচ্ছে যে করবে, যেটা আমরা প্রথমে সংজ্ঞাতে পড়ছিলাম। সংজ্ঞাতে আমরা কি পড়ছিলাম, সংজ্ঞাতে আমরা পড়ছিলাম যে ওরা কি করে, ডিগ্রেড দ্য সেলস জিনোমিক ডিএনএকে হচ্ছে ডিগ্রেড করে, নিউক্লিয়ার প্রোটিনকে হচ্ছে ডিগ্রেড করে, এবং সাইটোপ্লাজমিক প্রোটিনকে ডিগ্রেড করে। এখন এই কাজগুলো করবে আমাদের ইন্ট্রিনসিক এনজাইম, মানে হচ্ছে ক্যাসপাস 8, 9। ওরা হচ্ছে ইনিশিয়েট করবে ক্যাসপাস 3, 6, 7, এবং এই 3, 6, 7 হচ্ছে ডিগ্রেড করবে জিনোমিক ডিএনএকে, নিউক্লিয়ার প্রোটিনকে এবং সাইটোপ্লাজমিক প্রোটিনকে। বোঝা গেছে? এখন হচ্ছে এই যে এখানে এটাই বলছে, এক্সিকিউশনের যে ক্যাসপাসগুলো, এগুলা এন্ডোনিউক্লিয়াস অ্যাক্টিভেশন করে নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টেশন করছে। নিউক্লিয়াস মানে কি, নিউক্লিয়াস কি, যেটা হচ্ছে ডিগ্রেড করে, নিউক্লিয়াসের হচ্ছে ফ্র্যাগমেন্টেশন করবে। এই যে ফ্র্যাগমেন্ট নিউক্লিয়াসটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। এরপর ব্রেকডাউন অফ সাইটোস্কেলেটন, বলছি না সেলুলার যে হচ্ছে প্রোটিন সেটা হচ্ছে সাইটোস্কেলেটন, সাইটোপ্লাজমের প্রোটিন, সেটার ব্রেকডাউন করবে। এরপরে আর হচ্ছে ডিএনএ, যেটা ডিএনএর হচ্ছে যে ব্রেকডাউন করে, ডিএনএ এইজ এনজাইম উৎপন্ন করে, এটা এখানে দেওয়া হয় নাই, ডিএনএ এইজ এনজাইম উৎপন্ন করে ডিএনএর ব্রেকডাউন করে। এখন এত সব ব্রেকডাউন শেষে এই সবগুলা ব্রেকডাউনের ফলে যে ফ্র্যাগমেন্টেশনের যে অংশগুলা, এগুলো হচ্ছে সেলের সাইটোপ্লাজম, যে সেলের যে হচ্ছে সাইটোপ্লাজমটা, আর হচ্ছে সেলের যে প্লাজমা মেমব্রেনটা হচ্ছে একটু স্ফীত হয়ে একটা ব্লেব গঠন করবে। ব্লেব মানে হচ্ছে একটা স্ফীত অংশ, মানে এটা যদি একটা সেল হয়, এই সেলের থেকে একটু একটু বাড়তি অংশ হলে বের হলো, এটা হচ্ছে ব্লেব। এখন আমার সেলের ভিতরে ধরি অনেকগুলো ফ্র্যাগমেন্টেশন হয়ে সেলুলার কম্পোনেন্টসগুলো এই অবস্থা। এরা যখন ফ্র্যাগমেন্টেশন হয়েছে, তখন কিছু অংশ ব্লেবের মধ্যে চলে আসবে। ব্লেবের মধ্যে আসার পর এই ব্লেবটা আলাদা হয়ে যাবে, সেলটা আলাদা থেকে যাবে। ব্লেবটা আলাদা হয়ে গেছে, সেলটা আলাদা হয়ে গেছে। এখানেও এই অবস্থাই হয়েছে। এই যে ব্লেবের মধ্যে হচ্ছে আমার এই যে ফ্র্যাগমেন্টেশন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফ্র্যাগমেন্ট, মাইটোকন্ড্রিয়ার ফ্র্যাগমেন্ট, এগুলো মনে হয় এইটা হচ্ছে যে ডিএনএর ফ্র্যাগমেন্ট, এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের হচ্ছে যে আদার্স যে কম্পোনেন্ট আছে এগুলোর ফ্র্যাগমেন্ট ব্লেবের ভিতরে একটু যে চলে আসছে। এখন আমার কি হয়েছে, এরপরে এই ব্লেবটা হচ্ছে যে আলাদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার ফুল সেলটা একটু ব্লেব ফর্ম হয়েছে, ব্লেবটা হচ্ছে এখন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে প্লাজমা মেমব্রেন দিয়ে বাউন্ড হয়ে যাবে। আর সেলের হচ্ছে এই অংশটুকু হচ্ছে আবার প্লাজমা মেমব্রেন দিয়ে বাউন্ড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্লেবটা হচ্ছে এখানে থাকতেছে, ব্লেবটাকে পরে হচ্ছে আমার ফ্যাগোসাইট, যেটা মানে ম্যাক্রোফেজটা এসে এই ব্লেবটাকে হচ্ছে খেয়ে ফেলবে।
এখন ব্লেবটাকে হচ্ছে ম্যাক্রোফেজ কীভাবে চিনতে পারে যে ব্লেবটাকে আমার মানে এটা হচ্ছে যে অ্যাপোপ্টোটিক সেলের একটা অংশ, এটাকে মানে হচ্ছে যে কীভাবে সে চিনে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে ব্লেব যে ফর্মেশন হইতেছে এগুলা কিন্তু হচ্ছে নর্মাল সেল না, যেহেতু এটা অ্যাপোপ্টোটিক সেল, অ্যাপোপ্টোটিক সেলের ব্লেবগুলোকে বলা হয়ে থাকে অ্যাপোপ্টোটিক বডি। এখানে একটা ব্লেব দেখাইছে, এরকম চারপাশ থেকে আরও অনেকগুলা ব্লেব বের হতে পারে, আর প্রতিটা ব্লেবের ভিতরে হচ্ছে সেলের কম্পোনেন্টসগুলোর ফ্র্যাগমেন্টেশন থাকে, আর হচ্ছে বাইরে হচ্ছে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এই ছোটো ছোটো অংশগুলোকে বলা হয়ে থাকে অ্যাপোপ্টোটিক বডি। এই যে অ্যাপোপ্টোটিক বডি। এখন অ্যাপোপ্টোটিক বডিতে কতগুলো লাইগেন্ড থাকে, লাইগেন্ডস ফর ফ্যাগোসাইটিক সেল রিসেপ্টরস, মানে এই যে ফ্যাগোসাইটিক সেলে যে রিসেপ্টরগুলো আছে এই রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড হওয়ার জন্য এর গায়ে হচ্ছে কিছু লাইগেন্ড থাকে। তো যখন এই অ্যাপোপ্টোটিক বডিতে যখন ফ্যাগোসাইটের সাথে যায় তখন ফ্যাগোসাইট হচ্ছে দেখে যে ওর গায়ের যে রিসেপ্টর আছে ওই রিসেপ্টরের সাথে এর লাইগেন্ডগুলো হচ্ছে বাইন্ড করতেছে, খাপে খাপে মিলে যাচ্ছে, তখন সে বুঝে এগুলাই আসলে আমার মানে এগুলাকে আমার খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এই অ্যাপোপ্টোটিক বডির প্লাজমা মেমব্রেনের যে ফসফোলিপিডগুলো সেগুলো হচ্ছে যে উল্টা থাকে, মানে অল্টার থাকে। যেমন নর্মাল হচ্ছে যে আমার যদি সেল মেমব্রেন যদি প্লাজমা মেমব্রেনটা এরকম থাকে, ফসফেট আর হচ্ছে লিপিড যদি এরকম থাকে, তাহলে অ্যাপোপ্টোটিকের ইয়েটা হবে এরকম উল্টা, মানে নর্মালি যদি ফসফেট বাইরে লিপিড ভিতরে থাকে, অ্যাপোপ্টোটিকের হবে কি ফসফেট ভিতরে লিপিড বাইরে, অল্টার থাকবে। আরেকটা জিনিস হচ্ছে ওর গায়ে অনেকগুলো হচ্ছে যে অপসোনিন থাকে। অপসোনিন মানে কি ভাইরাস ব্যাকটেরিয়া বা হচ্ছে যা সেগুলো যে ফ্র্যাগমেন্টেশন, ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে যখন মানে কিল করে ফেলার পর বা হচ্ছে যে আদার্স মানে ওর সেলুলার কম্পোনেন্টসগুলো থাকে বা যেগুলো দেখে ম্যাক্রোফেজ সহজে চিনতে পারে, বা এই যে লাইগেন্ড যেটা, এই লাইগেন্ডটা মূলত হচ্ছে ওই অপসোনিনগুলোকে বোঝাইছে। অপসোনিনগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক সেল রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার মতো লাইগেন্ডগুলো হচ্ছে ওর গায়ে থাকে, আর ওর হচ্ছে সেল মেমব্রেনের প্রোটিনগুলো অল্টার থাকে। এগুলো দেখে ফ্যাগোসাইট চিনতে পারে যে এগুলো হচ্ছে অ্যাপোপ্টোটিক বডি, এগুলো আমি খেয়ে ফেলতে হবে। তখন ফ্যাগোসাইট এসে হচ্ছে এটাকে ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে খেয়ে ফেলবে। ক্লিয়ার হয়ে গেল। এখন একটা জিনিস যেটা নেক্রোসিসে হচ্ছে ইনফ্ল্যামেশন হয়, কিন্তু অ্যাপোপ্টোসিসে কেন ইনফ্ল্যামেশন হয় না? কারণ এই যে পুরাটা ঘটনা ঘটলো এখানে আমাদের কোথাও কি কোনো মানে সেলের বাইরে কি কোনো কিছু লিকেজ হয়েছে? আমাদের মাইটোকন্ড্রিয়া থেকে যা লিকেজ হয়েছে তা কিন্তু সেলের ভিতরেই আছে, অ্যান্ড প্লাজমা মেমব্রেনে কোনো রকমের ক্ষতি হয় বলেও আমরা হচ্ছে যে দেখি নাই। ব্লেব ফর্মেশন হওয়ার পরে সেটাও কিন্তু মানে অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন হওয়ার পরে সেটাও কিন্তু প্লাজমা মেমব্রেন দিয়ে হচ্ছে বাউন্ড থাকতেছে। সো এরপরে এটাকে প্লাজমা মেমব্রেন বাউন্ড থাকা অবস্থায় হচ্ছে ফ্যাগোসাইট খেয়ে ফেলতেছে, অ্যান্ড আমাদের সেলের যে অংশটুকু থেকে হচ্ছে ব্লেবটা আলাদা হয়ে যাচ্ছে সেই অংশটাও কিন্তু আবার রিপেয়ার হয়ে আবার সাইটোপ্লাজম মানে এসে যাচ্ছে। সো সেলের কোনো অংশ কিন্তু বের হচ্ছে না, অর্থাৎ অ্যাপোপ্টোসিসে হচ্ছে কোনো সেলুলার কন্টেন্ট বা হচ্ছে কোনো এনজাইমের হচ্ছে লিকেজ হয় না সেলের বাইরে কোনো এনজাইমের লিকেজ হয় না, এজন্য এখানে কোনো ইনফ্ল্যামেশনও ঘটে না। এই ছিল আমাদের এক্সট্রিনসিক আর ইন্ট্রিনসিক পাথওয়েতে অ্যাপোপ্টোসিস। আশা করি সবাই বুঝতে পেরেছেন।